ও মা গো, আমার কোমরটা গেল রে। কোন শালা রে আমাকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিল? উপরে তাকিয়ে দেখি একটা মুটকি মেয়ে, তাই বলা শুরু করলাম, আয় মুটকি, এভাবে ধাক্কা মারলি কেন? দেখিস তোর বিয়ে হবে না। মেয়েটি আমার দিকে তেড়ে এসে বলল, ওই তুই আমাকে মুটকি বললি? তোর এত বড় সাহস! তুই আমাকে তুই করে বলছিস? তুই জানিস আমি কে? কে আবার? একটা দৈত্য তুমি? অবস্থা খারাপ দেখে দিলাম এক দৌড়ে বাসায় চলে আসলাম। ফাইন, এবার পরিচয়টা বলি। আমি হাসান, এবার ইন্টারমিডিয়েট পড়ি। বাবা সরকারি ছোট একটা জব করে। গতকাল নতুন বাসায় উঠেছি, এখনো কাউকে ভালো করে চিনি না। তখন বাসা থেকে বের হয়ে নতুন এলাকাটা ঘুরে দেখতে যাচ্ছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে একটা মেয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর কি হলো তা আপনারাই দেখলেন। এখন ওখান দিয়ে যেতেও ভয় হচ্ছে। তখন ওই মুটকিটাকে যা বললাম, দেখতেও তো একজন, যার কপালে চুটবে ওই ছেলে শেষ। অবশ্য দেখতে সুন্দরী। তখনকার ওর ভয়ঙ্কর চেহারাটা ভেসে উঠলে মনে হয় আমাকে পেলে উপরে পাঠিয়ে দেবে পুরো। কি আর করার, বাধ্য হয়ে টিভি দেখতে বসে পড়লাম। বিকেলে এক বুক সাহস নিয়ে বের হতে লাগলাম। যেই না গেট দিয়ে বের হবো তখনই দেখি ম্যাডাম রিক্সা থেকে নামছে। আমার উপর চোখ পড়তে আমি তো অদৃশ্য। সারা বিকেল ঘুরলাম, এলাকাটা ভালোই লাগলো। বাসায় ফেরার পথে দুটো আইসক্রিম নিলাম, একটা আমার এবং আরেকটা আম্মুর। আম্মু আইসক্রিম ভীষণ পছন্দ করেন। বাসায় এসে কলিং বেল বাজালাম, অতঃপর আম্মু দরজা খুলে দিল। রুমে ঢুকেই তো আমি অবাক। দেখছি ওই মেয়েটা সোফায় বসে স্যুপ খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। আমার কলিজা তো পুরোই ঢুকঢাক শুরু করে দিল। আমি আম্মুর হাতে আইসক্রিম দিয়ে কোনো কথা না বলে সোজা রুমে চলে আসলাম। ওদিকে আম্মু মেয়েটিকে বলল, এটা আমার ছেলে হাসান, খুবই দুষ্ট, তবে ওর মনটা অনেক ভালো। আচ্ছা আন্টি, হাসান কোন ক্লাসে পড়ে? তোমার 1 ক্লাস নিচে। মানে ইন্টার প্রথম বর্ষ? এটা নাও মা। আন্টি তুমি আইসক্রিম খাও? মাঝে মধ্যে 2-1টাও নিয়ে আসে, তাই। আন্টি আমি একটু হাসানের সাথে পরিচিত হয়ে আসি। যাও, এতে অনুমতি নেওয়ার কি আছে, সমস্যা নেই, ও তো তোমার ভাইয়ের মতনই। এরপর জিকরা আমার রুমে আসে। আমি শুয়ে মোবাইলে ফেসবুক চেক করছি আর মনে মনে মেয়েটার কথা ভাবছি। আম্মুকে আবার মেয়েটি তখনকার কথা বলে দিবে না তো? আর তা যদি বাবার কানে যায় তাহলে তোমাকে বাসা ছাড়া করবে। একটু পর কার যেন আগমন আমার রুমের সামনে দাঁড়িয়ে। আসতে পারি? আমি ওর দিকে তাকিয়ে আছি, কোনো রকম নিজেকে গুছিয়ে বললাম, জি আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো আমাদের বাসার গেস্ট। বাহ, এখন তো ভালো। মানে কি? আমি তো এমনই। তাহলে তখন আমাকে বাজে কথা বললে কেন? কই, আমি তো ঠিকই বলেছি, আপনি তো একটু মোটাই। এবার ওর দিকে তাকিয়ে দিলাম জিব্বা কেমন, আর নিজেকে নিজেই বকা শুরু করলাম, হাসান তুই সত্যি মানুষ হবে না, কোথায় কাকে কিভাবে কি বলতে হয় তাও জানিস না, তাই বলে সামনে ওকে আবার মুটকি বলবি? যাক, যা বলার তো বলেই ফেলেছি, এখন কথা অন্যদিকে নিয়ে যেতে হবে না তো মার একটাও নিচে পড়বে না। এবার যে ডাইনি দেখলে মনে হয় একজনকে চিবিয়ে খেয়ে ফেলবে। ওই তুই আমাকে আবারও মুটকি বললি? দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। আমি তাড়াতাড়ি আর কোনো দিশা না পেয়ে, আপু সরি, আর বলবো না প্লিজ। তখন মুখ ফসকে বেরিয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা, আর বলবে না তো কখনো? আর জীবনেও না, এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এইটাই কিন্তু শেষ সুযোগ। আমি জিকরা, তোমার নাম হাসান তাই না? জি আপু। ওই তুমি আবার কোন কালের ভাই? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার 2য় বর্ষে। তাহলে তো ঠিকই আছে, তুমি আমার বড়। সো আপু। থাপ্পড় মেরে গাল লাল করে দিব। জিকরা বলে ডাকবে, আমি তোমার থেকে অত বড় না। তা বেশি কথা বলবে না, নাম ধরে ডাকবে। আর আমরা তো একই কলেজে তাই না? কাল তাহলে আমার সাথে কলেজে যাবে। আজ আসি। এই বলে জিকরা তাদের বাসায় চলে যায়। আমি আম্মুর কাছে গিয়ে বলি, আম্মু এই মেয়েটাকে? কেন, পরিচয় হসনি? হয়েছি তো, কিন্তু তিনি কোন তলে থাকে তা তো জিজ্ঞেস করিনি। আরে আমাদের বাড়িওয়ালার মেয়ে জিকরা, অনেক মিষ্টি একটা মেয়ে, আমাকে খুব সুন্দর করে আন্টি ডাকে। আম্মু এই মুটকিকে তুমি মিষ্টি বললে? একদম ওকে নিয়ে বাজে কথা বলবি না, তোর থেকে ভালো আছে। বাবা, একদিন যেতে না যেতে ওই মুটকি আমার থেকে বেশি ভালো হয়ে গেল। বেশি কথা না বলে খেয়ে রুমে যা। আমি আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে বইগুলো নেড়ে ঘুমিয়ে পড়লাম।
সকালে কলেজ যাব, ওই সময় জিকরা দেখি নিচে দাঁড়িয়ে আছে। আমি নিচে গেলে জিকরা বলতে লাগলো, এত দেরি করলে কেন, তাড়াতাড়ি চলো। এরপর জিকরা একটা রিক্সা থামিয়ে ও রিক্সা উঠে বসে বলল, উঠছো না কেন? আমি হেঁটে যেতে পারবো, তুমি যাও, আমি আসছি। হাসান, তুমি বেশি কথা বলো কেন? আমি ভাড়া আনিনি। ওই এত বেশি বোঝো কেন? তোমার কাছে ভাড়া চেয়েছি, ওঠো বলছি। অতপর মুটকিটার সাথে যেতে ইচ্ছে না থাকা সত্ত্বেও রিক্সায় বসতে হলো। মা গো, এই মোটুর পুরো স্থানটা লাগে। তারপরও আমাকে আবার জোর করে তার পাশে বসালো। আমি এক কোণে চেপে আছি, কিন্তু লাভ নেই। ওর শরীর কোনো না কোনোভাবে লাগছেই না। না পারছি কিছু বলতে, না পারছি এখন নামতে। মনটা চাচ্ছে মুটকিটাকে ফেলে দেই। অতপর নতুন কলেজে চলে আসলাম। রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলাম। জিকরা আমাকে ক্লাস দেখিয়ে দিয়ে বললাম, হাসান, ক্লাস শেষে গেটের সামনে দাঁড়াবে, বাজে ছেলেদের সাথে মিশবে না, আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবে না। এখন ক্লাসে যাও। অতপর ক্লাসে চলে গেলাম আর মনে মনে ভাবলাম, এই আসছে আমাকে জ্ঞান দিতে। আমি কার সাথে মিশবো না মিশবো, কার দিকে তাকাবো না তাকাবো, তা তাকে বলে দিতে হবে। ধুর মুটকি, মনে মনে বললাম। ক্লাসে গিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসলাম। কাউকে চিনি না, তাই শুধু নিচে তাকিয়ে একটা বই দেখছি। হঠাৎ দরজার দিকে চোখ যেতেই দেখলাম একটা সাদা পরী। চোখে চশমা, চুলগুলো বেনি করা, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল করা। মনে হচ্ছে পুরো ক্লাস ওর দিকে এক নজরে। ও বন্ধুদের সাথে হাসতে হাসতে ভেতরে প্রবেশ করলো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ও আঙুল টিপে আমার সামনে এসে, হ্যালো মিস্টার, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার ধ্যান ভাঙলে সবাই দেখলাম হাসছে। এইবার আমি লজ্জায় মাথাটা নিচু করে রাখলাম। আর মেয়েটিও আমার পাশে একটা বেঞ্চে বসলো। একটু পর স্যার ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে যায়। স্যার আমাকে দেখে বলল, এই ছেলে, তুমি কি সেই ছাত্র যে গতকাল ভর্তি হয়েছো? জি স্যার। এরপর স্যার আমার পরিচয় নিয়ে পড়ানো শুরু করেন। ক্লাস শেষে আমি গেট দিয়ে বের হবো, তখনই দেখি জিকরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। ওই হাসান, রিক্সা আসো। তুমি যাও, আমি চলে যেতে পারবো। আবারও সকালের কাহিনী শুরু করেছো? আমি এবার চুপ করে রিক্সায় উঠে বসলাম। যতই চাচ্ছি মুটকিটার সাথে যাব না, ততই জোর করে আমাকে বসাবে। এখন তো পুরো শরীর দিয়ে লেটকে বসে আছে। একদম অসহ্য লাগছে। মনটা চাচ্ছে ভুটকিটাকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিই। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। জিকরা বলল, হাসান, তোমার ফোনটা দাও। আমার ফোন দিয়ে কি করবে? এত কথা কিসের? যা বলছি তা করো। এরপর আমি জিকরাকে ফোনটা দিয়ে দিলাম। ও কি করে যেন কিছুক্ষণ পরে মোবাইলটা দিয়ে বাসায় চলে যায়। আমিও বাসায় চলে গেলাম। সন্ধ্যার পর বই দেখছিলাম, তখন একটা মেসেজ। ওটা সিন করলে দেখি, আমি চিকরা, তাড়াতাড়ি ছাদে চলে আসো, প্লিজ প্লিজ প্লিজ। আমি আবার ভাবলাম এর আবার কি হলো, এই সন্ধ্যাবেলার পর ছাদে রাখছে। পরে আর কিছু না ভেবে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি জিকরা একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সামনে গেলে বক্সটা খুলে জিকরা বলে, এখান থেকে যতটুকু পারো খেয়ে নাও। এর জন্য তুমি পড়া থেকে আমাকে ডেকে এনেছো? ওরে বাবা, কি আবার পড়ুয়া ছেলেটারে, খেতে বলছি খাও। জিকরার হাব ভাব মোটেও ভালো লাগছে না, তাই বক্সে থাকে চিকেন নুডলস খেতে লাগলাম। বাহ, অনেক মজাই তো হয়েছে। এই মুটকিটা এত ভালো রান্না করে। তারপর কিছুটা খেয়ে বললাম, আর খেতে পারবো না। আর একটু খাও প্লিজ। আর সম্ভব না। এরপর জোর করে জিকরা আমাকে আরেক চামচ খাইয়ে দিল। আচ্ছা, কেমন হয়েছে? একদম বাজে টেস্ট। একটু রাগানোর জন্য বললাম। এবার এক দৌড়ে সোজা রুমে চলে আসলাম। আর জিকরা ওখানে দাঁড়িয়ে আমাকে উদ্ধার করছে। শয়তানটার জন্য এত কষ্ট করে রান্না করে ছাদে নিয়ে আসলাম, আর ও বাজে বলে চলে গেল। কালকে ওর মজা দেখাবো। পরের দিন কলেজ যাব। গেটে দেখি রিক্সা নিয়ে জিকরা দাঁড়িয়ে আছে। আমায় দেখে, ওই রিক্সা ওঠো। আমি তো পুরো ভয়ে আছি। ডিরেক্ট তুই? রিক্সায় উঠতে জিকরা আমার হাত ওর হাত দিয়ে ধরে পায়ের উপর রাখলো। আমি কিছু বলতে যাব, তখন এই জিকরা বলল, ওই দিন আমার শরীরে ইচ্ছে করে ধাক্কা মারছিলি, আবার আমাকে মুটকি বলছিস, আরো বকা দিছিলি, মনে আছে? এগুলো সব তোর মায়ের কাছে বলবো, তাই বেশি কিছু করার চেষ্টা না করে চুপ করে থাক। আমি তো তেমন কিছু বলিনি, আর ওটা তো আগেই চলে গেছে। ভুলে গেছিলাম, কিন্তু কালকে তুই আমাকে কি বলেছিস, তাই আবার ওইগুলো মনে পড়ছে। এখন বেশি কথা বলবি না, আমার কাজ আমাকে করতে দে, নয়তো আন্টির কাছে তোকে খারাপ বানিয়ে দিব।
আমি আর কিছু না বলে চুপ করে থাকলাম আর কালকের জন্য নিজেকে বকা শুরু করলাম। কিছু সময় পর কলেজ চলে এসে যার যার ক্লাসরুমে চলে গেলাম। কালকের ওই সুন্দরী মেয়েটি দেখি ক্লাসে আজ বসে আছে। আমি একটা বেঞ্চে গিয়ে বসলে মেয়ে আমার কাছে এসে বলল, হাই, আমি হিমু। কাল এত তাড়াতাড়ি চলে গেলে কেন? আসলে নতুন তো, তাই তেমন কোনো বন্ধু নেই, আর এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম। ফ্রেন্ডস? আমি কিছুটা ভাবলাম, আরে মেঘ না চাইতেই জল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, পরে না হয় বাকিটা দেখা যাবে। এরপর আমিও হাত বাড়িয়ে বললাম, ফ্রেন্ড। এরপর আমাদের নতুন ফ্রেন্ডশিপ গড়ে উঠল। হিমুর সাথে থাকা আরো ফ্রেন্ডরা এখন ফ্রেন্ড হয়ে গেছে। ঠিক এভাবেই দিন চলছিল। আর বাসায় জিকরা সব সময় আমার পাশে ঘুরঘুর করে। আম্মুর সাথে পুরো মা মেয়ের মতো সম্পর্ক গড়ে তুলেছে। মাঝে মাঝে আম্মু ওর জন্য আমাকে বকা শোনায়, আবার ওই আমাকে কেয়ার করে। আমি কিছুই বুঝি না, ও আমার সাথে এমন কেন করে? তাহলে কি আমাকে ভালোবাসে? না না, এটা হতে পারে না। ওকে তো আমি দু চোখেও দেখতে পারি না, দেখলেই শরীর জ্বলে। একদিন হিমু আমাকে কলেজের মাঠে ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে উপস্থিত থাকতে বলে। আমি ওখানে গেলে হিমু আমাকে যা বলল আমি তা শুনে। পরের দিন আমি এবং জিকরা কলেজ চলে গেলাম। জিকরা ওর ক্লাসে চলে যায় আর আমি হিমুর কথা অনুযায়ী মাঠে চলে গেলাম। হিমু এবার সব ফ্রেন্ডের সামনে হাঁটু গেড়ে আমাকে বলল, আই লাভ ইউ হাসান। আমি এটা শুনে নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। অতবার আমি বললাম, আমার সাথে মজা করছিস? সত্যি তোকে অনেক ভালোবাসি। কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, প্রথমে আমাদের বন্ধুত্বের আগে কে কথা বলতে এসেছিল? তুই? তোকে ওই দিন প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, আর সেই জন্য সব লজ্জা পেছনে ফেলে তোর সাথে কথা বলতে এসেছিলাম। ওর কথাগুলো আমার সত্যি মনে হলো, তারপর ওর ভালোবাসা গ্রহণ করে নিলাম। আসলে আমিও তো প্রথম দিন থেকে মনে জায়গা করে দিয়েছি ওকে। সারাক্ষণ ওর চিন্তায় বিভোর থাকি, কিন্তু ভয়ে বলতে পারি না। শুরু হলো আমার আর হিমুর নতুন সম্পর্ক। বাসায় জিকরার নানা বাহানা, ফাজলাম ও দুষ্টুমি, কেয়ার আর শাসন সইতে হয়। আর কলেজে হিমুর সাথে চুটিয়ে প্রেম। ভালোই চলছিল আমার দিনগুলো। আমার যে হিমুর সাথে নতুন সম্পর্ক গড়ে উঠেছে তা জিকরা এখনো জানে না। জানবে বাইরে বা কি করে। প্রকৃতপক্ষে জিকরা খুবই ভালো মেয়ে, বাজে ছেলে মেয়েদের সাথে মেশে না। আবার জিকরা ছাত্রী হিসেবে অনেক ভালো, তাই তার চলাফেরা ভালো স্টুডেন্টদের সাথেই হয়ে থাকে। কলেজে প্রবেশ করলে বান্ধবীদের সাথে, হয়তো ক্লাসে নয়তো লাইব্রেরিতে থাকে। আর আমি কলেজে এসে হিমুর সাথে প্রেম করি। একদিন জিকরা আমাকে আর হিমুকে একসাথে দেখে, আর এটা দেখে ওর মাথা খারাপ হয়ে যায়। পরে আবার ক্লাসে এসে বন্ধুদের কাছে জানতে পারে আমি হিমুকে ভালোবাসি। এটা শুনে তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে বাসায় চলে যায়। বাসায় প্রচুর কান্না করছে। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তরও দেয়নি। বাড়ির সবার জোরাজোরি করার কারণে একটা মিথ্যে বলে দেয়। কিছুক্ষণ পর জিকরা আমাদের বাসায় যায়। আমি কলেজ থেকে আসছি কিনা তা দেখতে। ও আরেকটা কথা, জিকরা যে আমাকে খুব ভালোবাসে আম্মু তা বুঝতে পারত, কিন্তু কখনো ধরা দিত না, কারণ এখন আমরা বয়সে ছোট। জিকরা বাসা আসলে আম্মু জিজ্ঞেস করে, জিগরা মা, আমাকে সত্যি একটা কথা বলবি? কি? বলো আন্টি। আজ কি হয়েছে রে? আসলে আন্টি, আম্মুর কাছে যতটুকু লুকাই তোমার কাছে কখনো ততটুকু কিছুই লুকোইনি। তোমাকে বন্ধুর মতো সব শেয়ার করি। আমি না তোমার ছেলেকে অনেক ভালোবাসি। তুমি কিছু মনে করো না প্লিজ। আমি তা আগে থেকেই বুঝতাম। তো ওকে বলেছিস? ও আমাকে হয়তো পছন্দ করে না। ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। তো এখন বলে দে, তোদের পড়াশোনা শেষে বিয়ে দিয়ে দেব। তার আর হবে না। কেন? ও একটা মেয়েকে খুব ভালোবাসে। কি? ও আরেকটা মেয়েকে ভালোবাসে মানে? আজকে দাঁড়া, ও আসুক, তারপর দেখবি ওর বাবাকে দিয়ে ওকে কি করি। ও কলেজে প্রেম করে। তবে আমার সম্পর্কে ওকে কিছু বলো না প্লিজ, ও কষ্ট পাবে। তুই চিন্তা করিস না মা। এরপর জিকরা ওদের বাসায় চলে যায়, আর আমি এদিকে কলেজের গেটে জিকরার জন্য অপেক্ষা করছি, কিন্তু মুটকি রানীর আর খবর নাই। তাই বাধ্য হয়ে নিজে একটা রিক্সা নিয়ে চলে গেলাম। বাসায় ঢুকে দেখলাম আব্বু সোফায় বসে আছে। যেই আমার রুমে ঢুকতে যাব তখনই আব্বু বলে ওঠে, মেয়েটি কে রে? আমি বিস্মিত হলাম। বললাম, কার কথা বলছে আব্বু? কলেজে যে মেয়ের সাথে ঘুরে বেড়াস। আব্বু তুমি এগুলো কি বলছো? আব্বু সোফা থেকে উঠে সজোরে আমার গালে একটা বসিয়ে দিল আর বলতে লাগলো, নিজেকে তুই কি ভাবিস? কলেজে কি তুই একাই যাস, না আরও কেউ যায়?
এখন আর আমার একটু বুঝতে সমস্যা হলো না, তার মানে জিকরা এগুলো বাসায় বলে দিয়েছে, নয়তো আর কেউ তো বলার নেই। এরপর আব্বু আমাকে অনেক বকলো, আর মনে মনে জিকরার প্রতি প্রচুর রাগ হচ্ছে আমার। আজ ওর জন্য এতগুলো বকা শুনতে হচ্ছে আমার। অতঃপর কয়েক ফোঁটা নোনা জল ফেলতে ফেলতে রুমে চলে গেলাম। রাতে জিকরার ফোন, ছাদে যেতে বলছে। আমি এবার সুযোগ পেয়েছি, ওকে ইচ্ছে মতো করে ঝাড়বো। ও কি ভেবেছে বাসায় যা খুশি তাই করবে নাকি? তাই আমি ছাদে চলে গেলাম, আগে দেখি ও কি বলতে চায়, তারপর ওকে ছাড়বো। আমি ওর পাশে গিয়ে বললাম, কি বলতে চান বলেন। দেখ হাসান, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তোকে আমাদের বাড়িতে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোকে ভালোবেসে ফেলি। তোর ভালোবাসা পাওয়ার জন্য প্রতিটা দিন রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকি, তোকে এতটা কেয়ার করি। তোর আম্মু যাতে আমাকে মেনে নেয়, তাই বাসায় কোনো কাজ না করলেও তোর আম্মুকে অনেক হেল্প করি। তোর জন্য সবসময় অপেক্ষায় থাকি কখন তুই আমার সাথে কলেজে যাবি। আজ জানিস অনেক কষ্ট পেয়েছি যখন দেখলাম ওই মেয়ের সাথে তুই আড্ডা দিচ্ছিলি। তোর ফ্রেন্ডরা যখন বললো তুই নাকি ওই মেয়েটির সাথে রিলেশনে আছিস, তখন আবার দুনিয়াতে থাকার মতো পরিস্থিতি ছিল না। বাসায় এসে অনেক কান্না করেছি, সবার কাছে মিথ্যে বললেও তোর আম্মুর কাছে তা পারিনি। প্লিজ আমাকে একটু ভালোবাসা দিস, তোকে কখনো কষ্ট পেতে দিব না, তোকে ছাড়া কখনো কোথাও যাব না। বল না, বল না আমাকে ভালোবাসিস। আমি আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। ওর জন্য বাবা আমাকে অনেক অপমান করে মেরেছে, তাই এবার দিলাম ওর গালে জল বসিয়ে। এবার বলতে লাগলাম, তুই কি ভেবেছিস তোর এই কান্না মাখা কথাগুলো শুনে আমি তোকে ভালোবাসতে যাব? আরে তুই তো একটা বাজে মেয়ে। আমি বাজে মেয়ে? তা নয়তো কি? নয়তো একটা ছেলেকে দিনের পর দিন রিক্সায় তোর পাশে গা লেপটে বসিয়ে নিয়ে যাস, এত রাতে আবার ছাদে আসতে বলিস, আবার ওই ছেলের রুমে যাস। জিকরা অবাক চাহনিতে তাকিয়ে আছে। তুই জানিস বাবা তোর জন্য আমাকে কিভাবে চর মেরেছে? কখনো যিনি আমাকে রাগ দেখানো ছাড়া গায়ে টোকাও দিত না, তোর জন্য সে আমাকে নানানভাবে অপমান করছে। আর কি বলি তুই আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসবো আমি? খুবই মজা পেলাম রে, তোর মতো একটা বেস সাইজ মেয়েকে আমি ভালোবাসতে যাব। তুই ভাবলি কি করে এটা? ও ফানি। আরে তুই তো এতটা রূপবতীও নস যে হিমুকে ছেড়ে তোকে ভালোবাসবো। তুই ভাবিস না যে তোদের বাড়ি থাকে বলে তুই যা খুশি তাই করবে। ভাড়া দিয়ে থাকি, টাকা হলে অন্য কোথাও অভাব হবে না। তুই আর কখনো আমাকে ভালোবাসার কথা বলবি না। আমি হিমুকে ভালোবাসি, বুঝছিস? হিমুকে ভালোবাসি। যা এবার আমার নামে আমার কাছে নালিশ করিস। হ্যাঁ সরি হাসান, আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি আঙ্কেল তোমার সাথে এই ব্যবহার করবে। আমি আর কখনো তোমায় বিরক্ত করব না, তোমাদের ভালোবাসার মাঝেও আর আসবো না। ভালো থেকো। এ কথা বলে জিকরা দৌড়ে নিচে চলে গেল। যাকে আমার কি তাতে, মনটা এখন হালকা লাগছে। তবে জিকরার শেষ কথাগুলো কানে বাজছে। ধুর। এরপর বাসায় চলে আসলাম। জিকরা বালিশের মাঝে মাথা গুজে নীরবে কান্না করছে। পরের দিন কলেজ যাব, নিচে গিয়ে দেখি জিকরা বাসার সামনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা হাঁটা শুরু করলাম। যদি রিক্সা পাই তাহলে নিব, নয়তো হেঁটেই চলে যেতে পারবো। কিছুক্ষণ হাঁটার পর দেখে জিকরা পেছন থেকে রিক্সা নিয়ে যাচ্ছে। আমার দিকে এক নজরে তাকালো না। দূর, তাতে আমার কি? আমি তো চেয়েছি যে জিকরা কখনো আমার সাথে কথা না বলুক। 30 মিনিট হাঁটার পর কলেজে চলে গেলাম। সকল বন্ধুরা দেখলাম একসাথে জড়ো হয়ে বসে গল্প করছে। আমি সেখানে চলে গেলাম। ওখানে দেখি হিমুও আছে, তাই ওর পাশে গিয়ে বসলাম। সবাই আমাকে ওর পাশে বসতে দেখে এক বন্ধু বলল, আমাদের মজনু চলে এসেছে। আর আমাদের কারো সাথে কথা না বলেই সোজা তার লাইলুর পাশে গিয়ে বসলো। আমি আর হিমু কিছুটা লজ্জায় মাথা নিচু করে রইলাম, আর সবাই হাসাহাসি করতে লাগলো। এবার হিমু এখান থেকে উঠে ক্লাসে চলে যায়। দিল্লি তো আবার লাইলি শরমে ক্লাসে চলে গেল। ওরা আবারও হাসতে লাগলো। আরেকজন বলল, তুই যাস না কেন মজনু? তাড়াতাড়ি গিয়ে ভাবির রাগ ভাঙা। অতঃপর আমিও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি হিমু বই বের করে দেখছে। আমি ওর পাশে বসলাম আর বলতে লাগলাম, চলে আসলে কেন? তাহলে ওদের কথা বসে বসে শুনবো? ওরা তো ফ্রেন্ড, একটু মজা করতেই পারে, তাতে কি? আমি তোর মতো এত বেহায়া নই যে ওদের কথা শুনবো। আমি বেহায়া হয়ে গেলাম। তাই নয় তো কি, তখন সোজা আমার পাশে এসেই বসতে হলো। আমি ওর রাগ দেখে বললাম, সরি বাবা, আর কখনো হবে না। ভাগলে এবার তো একটু হাসো। অনেক কষ্ট করে হিমুর রাগ ভাঙালাম। আর এভাবে আমাদের খুনসুটি ভালোবাসা চলছে।
একদিন কলেজ থেকে বাসায় ফিরবো, তখন দেখি একটা ছেলে একটা মেয়েকে ইফটিজ করছে। তখন ছেলেটাকে বলি, ভাই ওর সাথে এমনটা করছেন কেন? এটা যদি আপনার বোন হতো তাহলে এরকমটা করতে পারতেন। তখন ছেলেটা আমার শার্টের কলার চেপে ধরে। আমিও নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর গালের উপর শরীরে সমস্ত জোর দিয়ে বসিয়ে দেই, সাথে দুটো লাথিও মারি। মনে হচ্ছে লাথিটা তো ভালো জায়গায় গিয়ে লেগেছে, তাই কোকাচ্ছে। একটা রিক্সা ডেকে ওকে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলাম। আমি মেয়েটার সাথে কথা বলে বাসায় চলে আসলাম। আম্মুকে দেখতে পাচ্ছি না, তাই খোঁজা শুরু করলাম। একটু পর আম্মু রুমে আসলে বলি, আম্মু কোথায় গিয়েছিলে? আর সারাদিন জিকরা বাসায় আসেনি তো, তাই ভাবছি হয়তো ওর শরীর খারাপ, তাই দেখতে গিয়েছি। ওকে না দেখলে ভালো লাগে না। খিরে বাবা, এই মেয়েটাকে আবার আম্মু কি খাইছে যে ওকে না দেখলে বাসায় চলে যেতে হবে? আচ্ছা আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি। 2 দিন পর প্রতিদিনের মতো আজ কলেজ যাওয়ার জন্য বন্ধুদের কাছে গেলাম। তখন হিমু আমার সামনে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে ফেলে দিল। আরও কিছু ছেলে এসে ইচ্ছে মতো লাথি ঘোষা শুরু করলো। বন্ধুদের কাছে যাওয়ার পর হিমু আমার কাছে এসে ঠাস ঠাস 4টা বসিয়ে দিল। এরপর আরও কিছু ছেলে আমাকে মারতে লাগলো। আমি একা অসহায়ের মতো নিচে পড়ে ওদের মার সহ্য করে যাচ্ছি, আর হিমু আমাকে বকে যাচ্ছে। আর বন্ধুরাও কেউ এগিয়ে আসলো না। কিছুক্ষণ মারার পর হিমু বলল, এই কুকুরটাকে আর মারিস না, মরে গেলে হয়তো আমাদের আবার সমস্যা হতে পারে। এরপর অনেকটা সময় মাঠে বসে রইলাম। আসলে হিমুর বাবা কলেজের সভাপতি, তাই তার কথার উপর কেউ কোনো কথা বলতে পারে না। দূর থেকে দেখলাম জিকরার চোখ মুছে ক্লাসে চলে গেল। আমি কোনো মতে সেখান থেকে উঠে হসপিটালে যাই। কিছুটা কাটা স্থানে ব্যান্ডেজ করে শরীরে বাজেভাবে আঘাত পেয়েছি, তাই ভর্তি করা হলো। একটু পর আব্বু আম্মু চলে আসে। আম্মু আমাকে দেখে অনেকটা কান্নায় ভেঙে পড়ে। আব্বু জিজ্ঞেস করে, তোর এই অবস্থা হলো কিভাবে? আসলে আব্বু রাস্তা দিয়ে কিছু ছিল একটা মেয়েকে ইফটিজ করছিল। আমি ওদের বাধা দিতে গেলে ওরা আমাকে মারধর করে। মিঠে বলে দিলাম, কারণ আমি জানি যেহেতু হিমু এটা নিজ থেকে করিয়েছে, তার মানে ও হয়তো আমার উপর কোনো প্রতিশোধ নিয়েছে। কিন্তু আমি বুঝলাম না আমি ওর কি ক্ষতি করেছি যে ও আমাকে এইভাবে ওদের দিয়ে মারালো। আমি তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, আর ওদের ক্ষমতার বলে বাবা হয়তো কিছু করতে পারবে না, তাই মিথ্যে বলে দিলাম। এরপর 1 সপ্তাহ হসপিটাল ছিলাম। আজ অনেকটা সুস্থ বোধ করছি, তাই ভাবলাম আজ কলেজ যাব। কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, আর হিমুর কথা ভাবছিলাম। হিমু আমার সাথে কেন এমন আচরণ করলো, আর ওই ছেলেগুলোই বা কেন আমাকে মারলো? না, আর ভাবতে পারছি না, তাই সোজা হাঁটা শুরু করলাম। আমি আবার হাঁটতে খুবই পছন্দ করি, কারণ হাঁটার মধ্যে অনেক নতুন চিন্তাভাবনা আমার মাথায় আসে। 30 মিনিট পর কলেজ চলে আসলাম। সকল বন্ধুদের দেখলাম জড়ো হয়ে গল্প করছে। আমি আর ওদের দিকে গেলাম না, কেনই বা যাবো? ওরা তো সবাই বিপদে হাত গুটিয়ে বসেছিল, এমনকি কেউ কোনো কথাও বলেনি। আর হিমুর কথা কি বলবো, যার ভালোবাসার জন্য আমি প্রকৃত ভালোবাসা হারিয়েছি। তাই আর কোনো চিন্তা না করে সোজা ক্লাসে চলে গেলাম। একটা বেঞ্চে বসে বই খুলে দেখতে লাগলাম। আসলে আমি অতটা ভালো ছাত্র নই, সারাক্ষণ মোবাইল আর আড্ডা দিয়ে সময় পার করি। যেহেতু বন্ধুরা নেই, তাই বই খুলে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর ওরা সবাই ক্লাসে ঢুকলো। আমাকে বই নিয়ে বসে থাকা দেখে ওরা সবাই মজা শুরু করলো। আমি ওদের কথায় কোনো কান না দিয়ে আমার কাজ করে যাচ্ছি, কিন্তু আমার মনে হিমুর কাছে কয়েকটা প্রশ্ন জাগলো। তাই ভাবলাম ক্লাস শেষে ওগুলো ওকে বলবো, নয়তো আমার সাথে ঘটে যাওয়া কাহিনীটা রহস্য হয়ে থাকবে। ক্লাস শেষে হিমুর সামনে গিয়ে দাঁড়ালাম। তুই আমার পথ আটকে দাঁড়ালি কেন? তোর সাথে কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নেই। তুই আমার সাথে যা করেছিস এতদিন, তা কি নাটক? আমি ভুলেই গিয়েছিলাম একজন 3য় শ্রেণীর কর্মজীবী বাবার ছেলের সাথে আমি সম্পর্ক করেছিলাম। আমি তা ভুলে গিয়ে তোকেই ভালোবেসেছিলাম, কিন্তু ওই ফকিন্নি আবার আমার ভাইকে রাস্তায় মারধর করে। তোর ভাইকে আমি কবে মারধর করেছি? কেন ওই দিন কলেজ শেষে বাড়ি ফেরার পথে একটা ছেলেকে থাপ্পড় মেরে লাথি দিচ্ছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ওই খারাপ ছেলেটা তোর ভাই ছিল? হিমু আর দুটো গালে বসিয়ে দিল। তোর সাহস হয় কিভাবে আমার ভাইকে খারাপ বলার? দূর হ আমার কাছ থেকে, আর যেন জীবনেও আমার কাছে আসতে না দেখি। আমি আর কোনো কিছু করতে না পেরে বললাম, তুই আমার কথাটা শুনলি না, একদিন সত্যি অনেক কাঁদবি, তবে তখন কান্না করে কোনো লাভ হবে না। আরে যা তো, আমার যাওয়ার পথ দে। তোর মতো ফকিন্নির সাথে গিয়েছিলাম প্রেম করতে, আমার তখন কি যেন হয়েছিল তা কে জানে।
আমি দুফোঁটা পানি ফেলে হাতের অপর পাশ দিয়ে মুছে বাসায় চলে আসব। তখন দেখি জিকরা আপু। আমি তাকে এড়িয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। খুব কান্না পাচ্ছে, নিজের উপর এতটা রাগ যা ভেবে পাচ্ছি না। ভালোবাসাটা মনে হয় এমনই, আমরা আসলে ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নকল ভালোবাসার দিকে ছুটি। আসলে জিকরা আপু হিমুর থেকে কম সুন্দর না, কিন্তু জিকরা একটু স্বাস্থ্যবান একজন মেয়ে, আর হিমু ফিজিক্যালি একটু স্লিম। খুব কষ্ট হচ্ছে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আম্মু এসব জানে না, তবে জিকরা আপুর সাথে কিছু একটা হয়েছে তা আন্দাজ করতে পারছে। কারণ যেদিন আমি জিকরা আপুকে ছাদ থেকে অপমান করি সেদিন থেকে আর জিকরা আমাদের বাসায় আসে না। বিকালে একটু বাসার ছাদে গেলাম, সেখানে গিয়ে দেখি জিকরা আপু বসে আছে। তাই আমাকে ছাদে দেখল। জিকরা তাড়াতাড়ি আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি এখন কিছুই বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে তার সবগুলোই ভুল ছিল। একটা সত্যিকারের ভালোবাসা পেয়েছি, সেটাও হারিয়ে ফেলেছি। এখন মাফ চাওয়ার মতো মুখ তার সামনে নিতে পারছি না। কিছুক্ষণ ছাদে কাটিয়ে বাসায় চলে গেলাম। মা কিছু জিজ্ঞেস করলে কথা এড়িয়ে যায়। এখন লেখাপড়ার দিকে মন দিতে হবে। দেখি কোনোভাবে জিকরাপুর কাছে ক্ষমা পাই কিনা। কলেজে হিমু আমাকে অনেক অপমান করে, ছোট কোনো ঘটনা ঘটলেও আমাকে খুব অপমান করে। আসলে তার মধ্যে কখনো আমার জন্য ভালোবাসা ছিল না, শুধু ছিল আবেগ। তাই না হলে তার ভাইকে নয় মেরেছি। তার জন্য ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দিবে, আর একটাবারের জন্য আমার কথা শুনল না। একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় গেটে পড়ে গিয়ে পায়ে চোট লাগে। হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। রিক্সা দিয়ে যে বাসা যাবো সেই ভাড়াটাও আজ শেষ করে ফেলেছি। তখন দেখি জিকরা আপু একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিবে। তখন সকল লজ্জার দুয়ার ঠেলে আপুকে ডাক দিলাম, জিকরা আপু। জিকরা আপু পেছনে ফিরে তাকালো, এরপর বলতে লাগলো, কিছু বলবেন? আপু পায়ে চোট পেয়েছি, প্লিজ তোমার সাথে নিয়ে যাবে, আজ রিক্সা ভাড়াও নেই। তখন জিকরা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার হাতে ভাড়া দিয়ে বলল, মামা তাকে এই ঠিকানায় নিয়ে যাবেন। আর আমাকে বলল, জি আপনি আসতে পারেন। এরপর আমি রিক্সার এক পাশে উঠে বসলাম এবং বললাম, আপু তুমি যাবে না? সরি, নষ্ট হয়ে আপনার সাথে বসলে তো আপনার শরীর লেপ্টে যাবে, এতে আপনার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। মামা আপনি যান। আমার মাথাটা নিচু হয়ে গেল। রিক্সাওয়ালাও রিক্সা চালাতে লাগলো। আমার জিকরার কথাগুলো শুনে দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। হয়তো আপু আমার ওই দিনের কথাগুলো অনেক কষ্ট পেয়েছে, তার একটা আজ আমাকে ফেরত দিল। তবে আজও জিকরা আমাকে তার কাছে ছোট করে দিল, আমার জন্য রিক্সা ছেড়ে দিল, আবার ভাড়াটাও সে মিটিয়ে দিয়েছে। আমি নির্লজ্জের মতো বাসায় পৌঁছলাম। এখন আগের মতো আড্ডা দিতে ভালো লাগে না। বেশিটা সময় চিন্তার জগতে বিচরণ করি। আম্মুও আগের মতো আচরণ করে না। আগে আম্মু ফ্রেন্ডলি আচরণ করলেও এখন অনেকটা কঠোর। জানি না কেন এভাবে চলছে দিনগুলি। খুবই একাকিত্বে দিন কাটছে। নতুন আরও দু একজন বন্ধু হয়েছে, তবে আগে যারা ছিল তাদের কেউ না, কারণ ওরা সবাই হিমুর সাথে চলাফেরা করে। যেহেতু হিমু একটা পাওয়ার কলেজে দেখায়, এভাবে কলেজ জীবন শেষ। জিকরা যেহেতু আমাদের এক ব্যাচে উপরে, তাই এক বছর আগে ভার্সিটিতে ভর্তি হয়। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও একই কলেজে ভর্তি হয়। জিকরা ভার্সিটিতে অনেকটা পাল্টে গেছে, আগের থেকে অনেকটা স্মার্টও হয়েছে। এখন কিছু ছেলে ফ্রেন্ডও আছে, তবে জিকরা যেহেতু আগেও ভালো ছাত্রী ছিল, তাই তিনি ভালো বন্ধুদের সাথে চলাফেরা করেন। তবে আমিও এখন পড়াশোনায় অনেকটাই মনোযোগী। আমি জিকরার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে একটু কথা বলারও সময় দেয় না। আজ একটু বিকেলে ছাদে গেলাম, সেখানে প্রতিবারের মতো জিকরা। যেই আমাকে দেখে ছাদ থেকে চলে যাবে, তখনই আমি জিকরার এক হাত ধরে ফেললাম। আর জিকরা বলল, আমার হাত ছেড়ে দিন। আমার কথাটা প্লিজ শোনো। জিকরা আমার বাম গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, এত সাহস হলো কিভাবে আমার গায়ে হাত দেন? প্লিজ তোমার যত খুশি মারো, কিন্তু একটা বার আমার কথাটা শুনবে। তোর সাথে আমার কোনো কথা নেই, তুই ছাড় আমার হাত বলছি, ছাড়। প্লিজ শোনো, একটা বার শোনো। জিকরা তার হাত টান মেরে ছিটকে সে চলে যায়। আমিও মন খারাপ করে বসে রইলাম। কখন যে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তা জানি না। পরের দিন ভার্সিটিতে চলে গেলাম। জিকরা আপুকে দেখলাম কতগুলো ছেলের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে আপু আরো বেশি করে হাসাহাসি শুরু করলো। আমি আর ওদিকে না তাকিয়ে সোজা ক্লাসে চলে গেলাম। ভার্সিটিতেও এখন অনেক বন্ধু হয়েছে, সবার মন মানসিকতাও খুব ভালো। আমার ক্লাস শেষে বাইরে আসলে দেখি একটা ছেলে জিকরার হাতে একটা ঘড়ি পরিয়ে দিচ্ছে। আমি গিয়ে ওই ছেলেকে একটা চর মারলাম। জিকরা আমাকে আরো 2টা থাপ্পড় মারলো, মেরে বলল, ওই ছোট লোক, তুই ওর গায়ে হাত তুললি কেন?
তিনি তোমার হাত ধরেছে কেন? ও আমার হাত ধরুক বা অন্য কিছু করুক, তাতে তোর কি? ছোট লোক একটা, কত বড় সাহস ওর! ও আমার ফ্রেন্ডের গায়ে হাত তোলে, তা আমার হাত ধরেছে তা বলে তুই আমার চোখের সামনে আসার চেষ্টা করবি না। আপু, একটাবার আমাকে কথা বলার সুযোগ দাও। তুই আমার সামনে থেকে যাবি না, আমি এখান থেকে উঠে যাব। তার দরকার নেই আপু, আমি চলে যাচ্ছি। এরপর আর কোনো ক্লাস না করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় এসে বিছানায় খুবই কান্না করে যাচ্ছি আর জিকরার কথা ভাবছি। আসলে কি জিকরা আমাকে আর ভালোবাসে না? সত্যিকারের ভালোবাসলে কি এত তাড়াতাড়ি ভুলে থাকা যায়? আমি তো শুনেছি অনেকে নাকি সারা জীবন অতিবাহিত করে দেয়। না, যেভাবে হোক জিকরাকে আমার বোঝাতে হবে আমি যে আর ওকে হারাতে পারবো না। রাতে জিকরাকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করছি। যদি তুমি কখনো সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো তাহলে আসবে, যদি না আসো তাহলে বুঝবো তখন শুধু আমার প্রতি তোমার একটা মোহ ছিল। প্লিজ বেশি সময় নিতে হবে না, জাস্ট 5-10 মিনিট থাকলেই চলবে। এরপর আমি আম্মুকে বলে একটু ছাদে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কারো আসার শব্দ পেলাম। তারপর তাকিয়ে দেখি হ্যাঁ, জিকরা এসেছে। আমি ওকে দেখে আকাশের চাঁদ ধরার মতো খুশি হয়েছে। তখন মনে হচ্ছিল সত্যি জিকরা আমাকে এখনো ভালোবাসে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলে হাত দিয়ে দূরে সরিয়ে বলে, এখানে কি নষ্টামি করার জন্য দেখেছিস নাকি কিছু বলবি? আমি অনেকটা অবাক হয়ে বললাম, তুমি কি আমাকে সত্যি এই ধরনের ছেলে ভাবা? তোর মতো ছেলের কাছ থেকে এর যে কি বা আশা করা যায়, যারা মানুষের মনকে ভালোবাসে না বরং তাদের দেহকে। ও ঠিক আছে, হ্যাঁ আমি তো অনেক আগে থেকেই খারাপ, তার কি বলবো? তাই না হলে আর সত্যি করে ভালোবাসা ফেলে মিথ্যা ভালোবাসার পেছনে ঘুরি? তোর এই ন্যাকা অভিনয় শুনতে কি আমাকে ছাদে ডেকে এনেছিস? তাহলে আমি গেলাম, তুই তোর অভিনয় একাই করে যা। জিকরা চলে যেতে নিলে আমি বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার বাজে বলবো না, সারা জীবন তোমার পাশে থাকবো, অন্য কোনো মেয়ের সাথে মিশবো না। তুমি যেভাবে বলবে তাই করব। আমি জানি আম্মু তোমায় অনেক ভালোবাসে। তুমি বাসায় আসো না দেখে আম্মু অনেক সন্দেহ করে, আমার উপর কিছুটা রেগে আছে। কতগুলো বলে জিকরা কান্না করতে করতে নিজে চলে যায়। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। অস্ত্র নালা গড়িয়ে ফ্লোরে পড়ছে আর অতীতের জিকরা হাসি খুশি শাসনগুলো মনে পড়ছে। অতঃপর আমিও কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। নিজেকে ফ্রেশ করে আম্মু আব্বুর সাথে কথা বলার জন্য তাদের রুমে গেলাম। আমি আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে বললাম, আব্বু আম্মু আসবো? আয় বাবা, কিছু বলবি? আসলে আব্বু বাইরে অনেক রাগ দেখালে ভেতরে অনেক নরম। আমি তাদের পাশে বসে বললাম, আমি এখানে থাকতে চাই না প্লিজ। এখানে থাকবি মানে? আম্মু ছোট চাচার সাথে থাকতে চাই, তিনি তো কুমিল্লাতে পড়াশোনা করেন। আমিও চাচ্ছি তার সাথে থাকবো, এতে আমার পড়াশোনা অনেক সাহায্য করবে। আব্বু আম্মু কিছুটা চিন্তিত স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, তবে কবে যাবি? আব্বু কাল ভার্সিটি থেকে কাগজপত্রগুলো তুলে রাতে রওনা দিব, আর কাউকে এটা বলা লাগবে না। জিগরা তো তোকে অনেক ভালো জানে, ওকে বলে যাস। দরকার নেই আম্মু, আমি চলে গেলে বলে দিও প্লিজ। তোর যেমনটা ইচ্ছে। তারপর পরিকল্পনা অনুযায়ী পরের দিন কাউকে না জানিয়ে ভার্সিটি থেকে কাগজ তুলে বাসায় চলে আসবো। তখনই দেখি হিমু আমার কাছে চলে আসে। আমি হিমুকে দেখে মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলাম। হিমু আমার সামনে এসে বলল, প্লিজ 10টা মিনিট আমাকে সময় দে, তোর সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, সরে দাঁড়ান। নিজের থেকে আসলাম বলে এতটা ভাব দেখাচ্ছিস? দেখুন আমার হাতে বেশি সময় নেই, একটা কাজে যেতে হবে। তোর আজ কোনো কাজ নেই, আমি না বলছি তো না। প্লিজ, সত্যি এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যদি দেরি করি তাহলে বড় সমস্যা হয়ে যাবে। কি সমস্যা আমায় বলা যায় না? আচ্ছা কালকে বলবেন প্লিজ, এখন চাই। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে তুমি করে বলো। আচ্ছা বাবা, এবার তুমি আমার পথ দাও, এবার হয়েছে তো? বাবু হয়েছে, আমার মিষ্টি বাবু, কাল তোমায় অনেক আদর করব। ভাবছিলাম আজকেই করব, কিন্তু তুমি তা কই হতে দিলা, কপাল। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। তখন মিথ্যে বলেছিলাম, কে জানে আবার কোন ফোন দিয়ে কিনেছিল, তাই চলে আসলাম। বাসায় এসে প্রয়োজনের সব কাগজপত্র গুছিয়ে দিলাম। রাত 8টা বাজে বাসা থেকে বের হলাম। আব্বু আম্মু কান্নাই করে দিল। আসলে আম্মু আমাকে ছাড়া এক রাতও কোথাও থাকেনি।
বাবারও মন খারাপ। অতঃপর বাবা আমাকে বাস স্টপেজে দিয়ে গেল। গাড়িতে ওঠার পরে বাস ছেড়ে দেয়। পাড়ি দিলাম আরেক শহরের দিকে। পুরনো এই শহরটার চারপাশটা এক নজরে ঘুরিয়ে দেখছি। এবার হেলান দিতে জিকরার মুখটা ভেসে উঠল। আমি এত বড় পাপই করেছিলাম যার জন্য ক্ষমা পর্যন্ত পেলাম না, বরং তার কথায় বাবা মায়ের কাছ থেকে দূরে সরে আসতে হলো। সত্যি জীবনটা অদ্ভুত। প্রথমে প্রকৃত ভালোবাসা পেলাম, সেটা বুঝতে পারলাম না। এরপর নিজে কাউকে প্রকৃত ভালোবাসা দিলাম, সে আমাকে পর করে দিল। এমনকি একটা কথাও শুনতে চাইল না, বরং নিজের অপমানের সাথে অন্যদের দিয়ে মার পর্যন্ত দিয়েছে। অন্ধ হয়ে ফিরে আসলাম ওই ভালোবাসা থেকে। আবার ছুটছিলাম আমার জন্য প্রকৃত ভালোবাসার পেছনে। দিন শেষে সেও আমাকে ফিরিয়ে দিল। অবশ্য ফিরিয়ে দেওয়ার কথাই, কারণ আমিও যে তাকে অনেক কষ্ট দিয়েছিলাম। কিন্তু হিমুকে তো কখনো কষ্ট দিইনি। জিকরা আমাকে যতই যাই বলুক না কেন, এতে আমার আর ওর প্রতি কোনো অভিযোগ নেই। হয়তো আমার কষ্টগুলোই আমাকে আবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু হিমুকে কখনো মাফ করব না। আর একটা জেদ করলাম, কখনো আর রিলেশনশিপে যাব না। আর ভাবতেও কষ্ট হচ্ছে, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সিটের পেছনে শরীরটা ভালো করে এলিয়ে দিয়ে চোখটা বুঝে দিলাম। সকালে কারোর শব্দ শুনে ঘুম ভাঙলো। অতঃপর একটা সিএনজি নিয়ে ছোট চাচার বাসায় চলে আসলাম। চিনতে তেমন সমস্যা হয়নি, একবার বাবাকে নিয়ে এসেছিলাম। পরের দিন চাচাকে নিয়ে নতুন ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। তেমন একটা অসুবিধা হয়নি, চাচা আগের থেকে সব ঠিক করে রেখেছিল। ভার্সিটির প্রথম দিন ভালোই কাটলো। আমি আবার একটু চঞ্চল ধরনের, তাই খুব একটা সময় লাগেনি। কয়েকজনের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। এদিকে হিমু আমাকে দুদিন ধরে ভার্সিটিতে না দেখে কিছুটা মন মরা হয়ে যায়। সবার থেকে আমার কথা জিজ্ঞেস করলেও কারো থেকে কোনো প্রশ্নের উত্তর সে পায়নি। আর জিকরাও এখনো জানে না যে আমি বাড়িতে নেই, কারণ সে তো অনেক আগের থেকে আমাদের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। সেও দুদিন ধরে আমার দেখা না পেয়ে বিকেলে ছাদে যায়, কারণ প্রায় সময় এই টাইমে আমি ছাদে থাকি। আমাকে ছাদে দেখতে না পেয়ে সোজা বাসায় চলে আসে। এরপর আরও 2-3 দিন আমাকে দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙে আমাদের বাসায় যায়। আম্মু জিকরাকে দেখে খুশি হয়ে বলে, কি রে মা, আন্টিকে দেখতে এতদিন পর আসলি? তুমি তো আমাদের বাসায় কদিন ধরে যাও না আন্টি। আসলে হাসান ওর চাচার কাছে চলে গেছে, তো তাই মা মনটা ভীষণ খারাপ, এজন্য তোদের বাসায় যাওয়া হয় না। চলে গেছে মানে কি? আর ও কোথায় গেছে? ওর ছোট চাচার কাছে। ওর ওখানে থেকে এখন পড়াশোনা করবে। এখানে সমস্যা কি ছিল? তারপর আম্মু আমি যা যা বলে বাসা থেকে চলে এসেছি তা বলে দিল। জিকরা এটা শুনে তার মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। আম্মু তা লক্ষ্য করে বলল, কি রে মা, তোর মুখটা এমন হলো কেন? তোকে বলেনি তাই? আসলে আন্টি, ও আমার জন্য তোমাদের কাছ থেকে দূরে চলে গেছে। আম্মু কিছুটা বিস্মিতভাবে বলল। মানে? এরপর জিকরা আমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া সবকিছু খুলে বলছিল, কিন্তু কথাগুলো খুবই কান্না করে বলছিল। জিকরা একটু মোটা মেয়ে, তাই ওর কান্না আম্মু আর সহ্য করতে না পেরে ওকে জড়িয়ে ধরল। এমনিতেও জিকরাকে আম্মু খুবই ভালোবাসে, যা আপনারা আগে থেকেই জানেন। আর জিকরা যে আমাকে ভালোবাসতো তাও আম্মু জানতো, কিন্তু আমি যে জিকরাকে ভালোবাসতাম তা আম্মু জানতো না। এরপর আম্মু জিকরাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, চিন্তা করিস না মা, বেঁচে থাকলে তোদের আমি একসাথে করে দিব। এখন থেকে আমার বাসাটাও তোর বাসা মনে করবি। এটা তোর হবু স্বামীর ঘর, কেমন? জিকরা একটা হাসি দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলে, তাহলে এখন থেকে তুমিও আমার আম্মু। ঠিক আছে। আম্মু, তাহলে আমাদের বিয়ে দেবে কবে? এত পাগল হলে হবে পাগলি? হাসান ওখান থেকে পাশ করে ছোট একটা জব পেলেই তোদের বিয়ে দিয়ে দিব। আম্মু, তখন যদি হাসান আমাকে বিয়ে করতে না চায়? আমি তো আছি, ও আমার কথা কখনো ফেলবে না। তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি ও তোকে ঠিক মেনে নিবে। আর তোর আব্বু আম্মু কি এসব জানে? আমি আব্বুকে আগের থেকেই বলে দিয়েছি, কিন্তু আব্বু কখনো আমার কোনো আবদার অপূরণ রাখেনি। তবে তিনি আমাকে এটাও বলে দিয়েছেন, জীবনটা তোমার। তুমি যদি মনে করো হাসানের সাথে সুখী হবে, তাহলে ওর সাথে বিয়ে দিব, কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নিও না। আচ্ছা মা, হাসানকে তোর যোগ্য করেই তোকে বউ করে আনবো। আচ্ছা আন্টি। এরপর জিকরাও তার পড়ালেখায় মন দেয়। আগের মতো ভার্সিটিতেও এখন বন্ধুদের সাথে আড্ডাও দেয় না, সারাক্ষণ হাসানকে নিয়ে ভাবে। আর হিমু কয়েকদিন হাসানকে খুঁজে না পেয়ে আগের মতো সবার সাথে হাসি খুশি থাকে। এভাবেই যার যার দিন কাটছে। আমি আব্বু আম্মুর সাথে প্রায় কথা বলি। আম্মু জিকরার কথা তুলে আমি অন্যদিকে কথা নিয়ে যাই। আসলে জিকরার প্রতিও এখন কিছুটা রাগ জন্মে আছে।
কারণ আম্মুকে ছাড়া থাকা যে কতটা কষ্ট তা আমি এখন হারে হারে টের পাচ্ছি। 2 বছর পর আজ বাড়ি যাব। আম্মুকে ভীষণ দেখতে মন চাচ্ছিল, তাই আম্মুকে সারপ্রাইজ দিব বলে বাসায় চলে আসলাম। এখন আব্বু জিকরাদের বাসায় আছে। এবার কলিং বেল দিতে লাগলাম। দরজাটা খুললে আমি যা দেখলাম তা দেখে কিছুটা বিব্রত বোধ করলাম। হ্যাঁ, আর কেউ না, এটা জিকরা। আমি ওর পাশ কাটিয়ে ভেতরে চলে আসলাম, আর জিকরা এখনও দরজার সামনে থ হয়ে আছে। মনে হচ্ছে ও কোনো ভূত দেখছে। ব্যাগটা রেখে আম্মুকে পেছন থেকে কাঁধে জড়িয়ে ধরলাম। আম্মু একটু ভয় পেয়ে পেছন ফিরে দেখে আমি, আর কিছু না ভেবে আমাকে জড়িয়ে ধরে খুব কান্না শুরু করলো আর বলতে লাগলো, তোর এই মাকে কি দেখতে একবারের মতো ইচ্ছে হয় না বাবা? তোকে কতবার আসতে বলেছি, কিন্তু তুই দূরে রইলি। আম্মু কেঁদো না প্লিজ। এখন থেকে 2 মাস পর পর তোমাকে আর বাবাকে দেখতে আসবো। তুই না বলে আসলি কেন বাবা? তোর জন্য আজ আমি তোর প্রিয় খাবারগুলি রান্না করতাম। তোমাদের একটু সারপ্রাইজ দিব বলে। জিকরাকে দেখলাম দরজার পাশে দাঁড়ানো, তাই ওর সামনেই আম্মুকে বললাম, উনি এখানে কি করে? আরে ও তো জিকরা, ওকে চিনতে পারিস নি? আচ্ছা আম্মু, খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। দেখলাম জিকরার মুখে কিছুটা কালো হয়ে গেছে। আমি ওর দিকে না তাকিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। এরপর আমি ফ্রেশ হয়ে এসে দেখি আব্বুও চলে এসেছে। আব্বু কেমন আছো? এতদিন পর বাবা মাকে মনে পড়েছে বাপ। আসলে বাড়িতে আসতে ভালো লাগতেছিল না। তোমাদের সাথে তো প্রতিদিন কথা এমনিতেই হয়। কথা বললে কি আর চোখে জ্বালা মিটে রে বাবা? এখন থেকে 2 মাস পর পর আসবো বাবা। হ্যাঁ রে বাবা, তুই তো আমার একমাত্র ছেলে। তোকে না দেখলে আমার মনটা খুবই খারাপ লাগে। আর 2 বছর পর এখানেই তো চলে আসবো। এরপর আরো কথা বলে খাবার খেতে লাগলাম। আসলে বাবা মা থেকে তার সন্তান দূরে থাকার কষ্ট সেই সকল বাবা মারাই বোঝে যাদের সন্তান তাদের থেকে দূরে থাকে। জিকরা আমার সাথে কথা বলতে আসলে আমি কানে হেডফোন লাগিয়ে দূরে সরে যাই। এতে জিকরাও বুঝতে পারে আমি তাকে ইগনোর করছি। আম্মু ব্যাপারটা বুঝতে পারলে জিকরাকে সান্ত্বনা দেয়। এরপর কিছুদিন বাড়িতে বেরিয়ে আবারও নিজের গন্তব্যের দিকে ছুটে গেলাম। এভাবে গেল আরো 2 বছর। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। এখন আবার নিজ শহরে চলে যাব। আম্মুর কাছে না থাকলে ভালো লাগে না। সেখানে একটা চাকরির ব্যবস্থা করব। অনেকগুলো চাকরির জন্য আবেদন করলাম। অবশেষে একটা বেসরকারি ব্যাংকে জবটা পেলাম। আজ অফিসের প্রথম দিন। অফিসে গেলে আমাকে একজন পিয়ন আমার কেবিন বুঝিয়ে দেয়, আর তিনি আমাকে বললেন, একটু পর আপনাকে ডাকা হবে, তারপর কাজ বুঝিয়ে দাও। কিছুক্ষণ পর আমাকে স্যারের রুমে ডাকা হলো। তারপর তিনি আমাকে কাজ বুঝিয়ে দিলেন। আমি বের হয়ে যেই না আমার কেবিনে বসবো, আমার চোখ গেল একটু দূরে। আমি যে দেখে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে, আর আমি আর দিদিকে না তাকিয়ে নিজের কাজে মন দিতে লাগলাম। হ্যাঁ, ওটা হিমু। অনেকটা আগের মতোই আছে, তবে এখন দেখে মনে হচ্ছে অনেকটা শান্তশিষ্ট হয়ে। অনেকটা সময় যাওয়ার পর টিফিন ক্যান্টিনে যাই। এরপর একটা চেয়ার টেনে খাবার খাচ্ছি আর মোবাইল দেখছি। তখন দেখি হিমু আমার সামনে বসে আছে। আমি আর ওদিকে ভ্রুক্ষেপ না করে আমার কাজ করে যাচ্ছি। আমার সাথে কথা বলবে না? জি, কিছু বলবেন? চিনতে পারছো? ঠিক তেমন না। ও আচ্ছা, আমি হিমু। আপনি? হাসান। আচ্ছা, আমি এখন যাই, কাজ আছে। এরপর আমি অফিস চলে আসলাম, আর হিমু ওখানে বসে মনে মনে ভাবছে, তোমায় এবার পেয়েছি। তুমি হিমুকে এখন আর চেনো না। শালা কয়েকদিন তো সারাক্ষণ হিমুর পিছনেই থাকতে, আর জব করে বলে একটু অ্যাটিটিউড দেখাও। আমিও দেখবো তুই এই হিমুর কাছ থেকে কতদিন নিজেকে অচেনা করে থাকিস। এভাবে আরো কিছুদিন চলে যায়। অফিস আর বাসায় আসা যাওয়া এটাই নিত্যদিনের কাজ। আমি বাসায় না থাকলে জিকরা আম্মুর সাথেই থাকে, কিন্তু যখন আমি অফিস থেকে বাসায় ফিরবো আর তার আগেই চলে যায় সে। একদিন রাতে আম্মু আমার রুমে এসে বলে, বাবা, একটা কথা রাখবি? এভাবে বলছো কেন? আমাকে সবসময় সাহায্য করার জন্য একটা মেয়ে লাগবে। তাহলে কাউকে মাসে টাকা দিয়ে এনে নাও। আরে তুই বুড়ো হওয়ার পর্যন্ত পার্মানেন্ট একটা মেয়ে লাগবে। এবার মোবাইল থেকে মাথা উঠিয়ে, আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো? এত নাটক করে কি বলতে চাচ্ছ? তুই বুঝিস না, আমারও তো নাতিপুতির সাথে কথা বলতে মন চায়। আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। তা পরে দেখা যাবে। আগে বল, তোর কোনো পছন্দের মেয়ে আছে নাকি? আগে এখানে থাকতে ছিল, এখন নেই। তাহলে আর সমস্যা নেই। মানে? আমি আরো 4 বছর আগে থেকেই তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছি। তোর যেহেতু পছন্দের কেউ নেই, তাই আমার সমস্যা নেই। আমি বিয়ের ডেট দিয়ে ফেলছি।
আম্মু, এটা কিন্তু তুমি বেশি করে ফেলছো। আমি মানছি তোমাদের একটা দায়িত্ব আছে, কিন্তু জীবনটা তো আমার, আর লাইফ পার্টনার তো আমার আগে থেকে জানা উচিত ছিল। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আজ থেকে আমার পরিচয় দিবি না। আর শোন, এই মেয়েকে যদি তুই বিয়ে না করিস তাহলে তুই জীবনে বড় ভুল করবি। আমি ওদের 4টা বছর ধরে কথা দিয়ে এসেছি, আর তুই এটা না করলে ওর জীবনটা একটু নষ্ট করলি, সাথে আমাকেও বেমান বানালি। বাকিটা তুই ভেবে নে। আমি এখন যাচ্ছি, আজ রাত তাই তোর হাতে আছে। অতঃপর আমার রুম থেকে বের হয়ে যায়, আর আমি বড় এক গোলক ধাঁধায় পড়ে গেলাম। সকালে নাস্তা করতে গেলে দেখি আব্বু আম্মু টেবিলে বসে আছে। আমি নীরবে খাবার খেতে লাগলাম। কেউ কোনো কথা বলছে না। আমি যে অফিসের দিকে রওনা দিব। হাসান, কি ভাবলে? আম্মু, তোমরা যা ভালো মনে করো। খুব খুশি হলাম বাবা, তুই আমার উপর রাগ করিস না। আমি জানতাম তুই আমার কথা রাখবি, আর যেই মেয়েকে তোর বউ করে আনবো সে তোকে অনেক ভালো রাখবে বাবা। আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলাম। হ্যাঁ বলার কারণ হলো আম্মুর কথা ফেলবার মতো সাধ্য আমার নেই, আর তাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। যে আমি ভার্সিটিতে লেখাপড়া চলাকালীন সময় বুঝতে পারি। আরেক কারণ হলো আমি তো কাউকে এখন ভালোবাসি না, তারা সবাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আম্মু বিয়েটা ঠিক করে ফেলে, আর ওইদিকে হিমু অনেক জ্বালায়। প্রতিদিন ক্যান্টিনে এসে আমার সামনে বেহায়ার মতো বসে থাকে, ইগনোর করার পরও জ্বালিয়ে যায়। 2 দিন পর আজ আমার বিয়ে, কিন্তু সৌভাগ্যের বিষয় হলো কাকে বিয়ে করছি তাই আমি জানি না। আম্মুর কাছে মেয়েকে দেখতে চাইলেই বলে তুই আগে থেকেই দেখেছিস। এরপর একেবারে বাসর ঘরে দেখিস। আমি কিছু বলতে পারি না, বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। এখন বাসর ঘরে ঢুকবো, কিন্তু হার্টবিট অনেকটা বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে কে বসে আছে সেটা। বুকে ফু দিয়ে রুমে ঢুকলেই বৌমার পা সালাম করে। আমি কিছুটা বিব্রত বোধের জন্য আটকাইনি। আসলে একটা অপরিচিত মেয়ের গায়ে হাত দিতে কেমন যেন হচ্ছে। আবার এটা তো প্রথম বিয়ে, তাই মনে হয়। বৌমার নিচে বসে আছে, আমিও কিছু বলতে পারছি না। এবার বউ নিজে বলে উঠল, আমাকে তুলে উঠাবে না। কি আর করার, মেম সাহেবের হাত ধরে তুলে উঠলাম। এবার সাহস করে ঘুমটা খুলেই, জিকরা আপনি আপনি এখনো? তো কে থাকবে? আপনার সাথে এক বিছানায় থাকার মতো ইচ্ছে আমার নেই। তো আমায় বিয়ে করলে কেন? আমি কি জানি আপনি আমার বউ? প্লিজ আগে সব ভুলে যাও, চলো আমরা নতুন করে শুরু করি। এটা একদম অসম্ভব। আপনার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। যতদিন না এই ব্যথা আমি ভুলতে পারবো ততদিন আপনি স্ত্রী অধিকার পাবেন না। এরপর আমি একটা বালিশ নিয়ে আর একটা কাঁথা নিয়ে এসে ছোট্ট বারান্দায় শুয়ে পড়লাম। অবশ্যই এটা আমার রুমের সাথে যুক্ত, বাইরে থেকে কিছু দেখা যায় না। জিকরা রাতে অনেক কান্না করে, শেষ রাতে ঘুমিয়ে পড়ে। সকালে রুমে গিয়ে দেখি জিকরা চিত হয়ে ঘুমিয়ে আছে। জিকরা, জিকরা উঠেন। ডাক শুনে চোখ মুছতে মুছতে সে ওঠে। এত সময় ধরে ঘুম থেকে উঠলে হবে? কাল রাত। কিছু শুনতে চাইনি। তাড়াতাড়ি খাবার রেডি করেন, আমি অফিস যাব। না গেলে হয় না? ছুটি আমি ঠিকই নিয়েছি, কিন্তু কাল রাতে আপনাকে দেখে ছুটি বাতিল করে দিয়েছি। জিকরা মুখটা কালো করে ফ্রেশ হয়ে খাবার বানাতে চলে যায়। আমি অফিস যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচে যাই। বাবা, আজ তুই কই যাচ্ছিস? অফিস আম্মু। মানে? আম্মু অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, তাই ছুটি বাতিল করা হয়েছে। এটা কোনো কথা? তুই তো ছুটি নিয়েছিস। এরপর খাবার খেয়ে জিকরাকে রুমে আসতে বলি। জিকরা আমার পেছনে চলে আসলে আম্মু যেন কিছু বুঝতে না পারে। ওকে। জিকরা মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ উত্তর করে। আমি অফিসে চলে আসলাম, কিন্তু এই অফিসে শান্তি নেই। হিমু আবার জীবনে আসতে চায় আমার, কিন্তু আমি তো ওকে মন থেকে ঘৃণা করি, আর একজনকে তো বিয়েও করেছি। হয়তো তাকে স্বামীর অধিকার দিই না, বাট এভাবে অফিসার বাসা নিয়ে জীবন চলছে। একদিন রাতে অফিসের একটা জটিল কাজের জন্য আটকে যাই। রাতে বাসায় ফেরার সময় প্রচুর বৃষ্টি হয়। আমি ভিজে ভিজেই বাসায় ফিরছি। বাসার দরজায় নক দিতেই জিকরা খুলে দেয়। আমাকে ভেজা দেখে বলল, এখানে দাঁড়াও, আমি আসছি। তারপর এক দৌড়ে রুম থেকে তোয়ালে এবং পোশাক নিয়ে আসে। আমার কাছে এসে তাড়াতাড়ি তোয়ালে দিয়ে আমার মাথা পুছে দিচ্ছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে ভাবছি, সত্যি মেয়েটা মনে হয় আমাকে অনেক ভালোবাসে। এতটা অবহেলা সত্ত্বেও সব সময় কেয়ার করে। রাতে খাবার খেয়ে ঘুমোতে যাব, তখন কিছুটা জ্বর অনুভব করলাম। জিকরা আমাকে বলল, আজ তোমার শরীর খারাপ লাগতে পারে, তুমি খাটে ঘুমাও, আজ আমি নিচে ঘুমাই। আমিও তাই করলাম, কারণ শরীরটা আসলে অনেকটা খারাপ লাগা শুরু করেছে। রাতে প্রচুর জ্বর আসলে আমার নিঃশ্বাসের পালা ভারী হয়ে যায়। নিঃশ্বাসের শব্দ জিকরার কানে যায়, তাই তাড়াতাড়ি আমার কাছে এসে শরীরে হাত দিয়ে দেখে প্রচুর জ্বর।
জিকরা কি করবে না করবে তা ভেবে না পেয়ে জলপট্টি দেওয়া শুরু করলো, কিন্তু এতেও কাজ হচ্ছে না। তাই তার মাথায় একটা বুদ্ধি যাবে। জিকরা খাটে উঠে আমার শরীরটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সে ভাবলো এতে করে যা হবার হোক, কিন্তু তার কাছে একটাই লক্ষ্য, তা হলো হাসানকে সুস্থ করা। এতটা শরীরের তাপমাত্রা বেড়েছে, জিকরার শরীরেও সেই তাপমাত্রায় পড়ে যাচ্ছে। সকালে আমার ঘুম ভাঙলে দেখি জিকরা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে খাট থেকে ফেলে দিলাম। জিকরা চিৎকার দিয়ে উঠল। আম্মু কিছুক্ষণ পর রুমের সামনে আসে। জিকরা দরজা খুলল। কিরে, চিৎকার করলি কেন? আমার একটা তেলাপোকা মাথায় উঠেছিল, তাই ওটা দেখে ভয়ে চিৎকার করেছি। এরপর আম্মুকে লজ্জা দিয়ে চলে গেল। আমি ওর আচরণ দেখে অনেকটা অবাক। রাতে তোমার প্রচুর জ্বর ছিল, তাই জল পড়তে দিয়েছি, কিন্তু এতে কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর ওর সাথে কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। জিকরাও তাড়াতাড়ি করে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর রান্না করতে চলে গেলাম। আমি টেবিলে একটা চেয়ার টেনে বসলাম। জিকরা আমাকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। আমি ওর কাজ দেখে সত্যি অবাক হয়ে যাই, কিন্তু কেন যে ওকে এখানে মেনে নিতে পারছি না তাই বুঝে উঠতে পারছি না। তারপর খাবার খেয়ে রুমে অফিসের জন্য প্রস্তুত হচ্ছি, আর জিকরা পেছন থেকে দাঁড়িয়ে থাকে। এবার বের হব, জিকরা হঠাৎ বলে ওঠে, একটু দাঁড়াও। জিকরা আমার কাছে এসে ওর ওড়না দিয়ে আমার প্যান্টটা মুছে দিতে লাগলো, আর আমি ওর দিকে তাকিয়ে ওর কাজের ধরনটা দেখছি। তারপর অফিস চলে আসলাম। আজকে অফিসে আসতে হিমু বলে, হাসান, তোমার সাথে একটু কথা আছে প্লিজ। তুমি কি একটু সময় দিতে পারবে প্লিজ? দেখুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার আর আমার মধ্যে শুধু সহকর্মী সম্পর্ক ছাড়া অন্য কিছু নেই। এই বলে ওখান থেকে চলে আসলাম। অফিস শেষে বাসায় ফিরে দেখি জিকরার আম্মু আমাদের বাসায়। আসলে জিকরাই ওর আম্মু আব্বুর কাছে থেকে প্রতিদিন দেখা করে আসে, তাই তাদের আসতে হয় না। হঠাৎ আম্মু বলল, হাসান, জিকরা দরজায় পড়ে পায়ে ব্যথা পেয়েছে বাবা, তুই ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা। পরে আমি আম্মুর কথা মতো ওর কাছে যাই। তো এখন কথা হলো, ও এইভাবে ব্যথা পেয়েছে, এখন একা হাঁটতেও পারবে না। এখন ওর গায়ে হাত দেওয়া ছাড়াও কোনো উপায় নেই। ও নিজেও তো আমার সবসময় কেয়ার করে, আজ আমি না হয় সেই হিসেবে ওকে একটু সেবাই করলাম। এবার জিকরাকে এক হাত ধরে উঠিয়ে আমার কাঁধের উপর ওর হাত রেখে ওকে নিয়ে বের হলাম। বাসার সামনে থেকে একটা রিক্সা নিলাম। তারপর জিকরাকে উঠিয়ে আমিও উঠলাম। আগের কাহিনীগুলো মনে পড়ছে, কিন্তু জিকরা আগের থেকে কিছুটা মোটা কমেছে, তাই ওকে দেখতে অনেক কিউট মনে হয়। কিছুক্ষণের জন্য মনে হলো মাথায় কিছু একটা ভর করছে, কারণ জিকরার উপর আমার ভালোবাসা জন্মাতে লাগলো। এতক্ষণ জিকরাকে এক হাত দিয়ে আগলে নিয়ে বসেছিলাম, এবার ওর কোল থেকে আরেক হাত ধরে বলতে লাগলাম, এতটা কেয়ারলেস কেন আপনি? নিজের উপর এতটুকু যত্ন নিতে পারেন না? না তো দরজায় কেউ পড়ে যায় নাকি? জিকরা কিছু না বলে মাথাটা নিচু করে আছে, আর আমি ওর উত্তরের আশায় ওর দিকে তাকিয়ে আছি। এর মুখে কোনো উত্তর না পেয়ে বললাম, কি হলো, কিছু বলছে না? কাছে সরি, আর হবে না। তখন রান্না করতে গিয়ে একটু তাড়াতাড়ি করতে গিয়ে ওরকম হয়েছে। অতঃপর ডাক্তারের কাছে এসে ওকে চেক আপ করালাম। সব ঠিক আছে ডক্টর? একটু পায়ে আঘাত পেয়েছি, কিছুদিনের জন্য হাঁটাচলা বন্ধ রাখতে হবে। আর এখানে কিছু ওষুধ দেওয়া আছে, এগুলো ঠিক সময় মতো খেয়ে নিলে, একটু যত্ন নিলে শীঘ্রই সেরে উঠবে। তারপর ডাক্তার ওষুধ দিল এবং ওষুধ কিনে জিকরাকে দিয়ে আবারও বাসায় চলে আসলাম। আম্মুকে ডাক্তার কি বলছে তার সব বললাম। তুই রাতে ওর দিকে নজর রাখবি, আর দিনের জন্য তো আমি আছি। রাতে খাবার খেয়ে রুমে চলে গেলাম আর জিকরার জন্য নিয়ে গেলাম। অতঃপর জিকরা খাবার খেয়ে ওর ওষুধগুলো খেয়ে নেয়। আমি ঘুমোতে যাব, তখন দেখছি একটা কি নিয়ে যেন নাড়াচাড়া করছে, তাই বললাম, ওষুধ কি সব খাওয়া হয়েছে? এই মলমটা দেওয়ার বাকি আছে, কিন্তু আমি তো ওখানে দিতে পারবো না। তা ওকে বললেই পারতেন। জিকরা মাথা নিচু করে বলল। তারপর আমি বিছানায় বসে ওর পা সোজা করে মলম লাগিয়ে দিলাম। এরপর ওকে ঠিক মতো শুইয়ে দিয়ে আমি শুতে যাব, তখন জিকরা আমার দিকে কেমন যেন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিজেও কেমন যেন অপরাধী বোধ মনে করছি, হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলছি। না, এবারও সুস্থ হলে ওকে কাছে টেনে নিব। এরপর আমি শুতে চলে যাই। পরের দিন অফিসের ছুটির সময় হিমু আমার কাছে এসে বলে, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? কেন চিনতে পারছো না? জিকরা আপুকে জড়িয়ে রিক্সা দিয়ে ঘুরছিলে তাই না? এটা আবার কবে থেকে নিলে? দেখো হিমু, জিকরা আমার বিয়ে করা স্ত্রী, আর বলতে পারো আমার প্রকৃত ভালোবাসাও, যে আমার জন্য কলেজ জীবন থেকে অপেক্ষা করে যাচ্ছে। ওর ভালোবাসায় কোনো ত্রুটি নেই।
তবে কিছুটা অভিমান ছিল। আর তুমি তুমি তো আমার সাথে প্রতারণা করেছো। তুমি কি বলছো? তুমি বিবাহিত? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? দেখো হাসান, আমি মানছি তোমার সাথে যা হয়েছে তা বড় অপরাধ, কিন্তু যখন সত্যিটা জানতে পারি তা বলার আগে তুমি এই শহর ছেড়ে চলে যাও। কি সত্য তুমি জানো? আমার ভাই তোমার নামে আমার কাছে বানিয়ে মিথ্যে বলে। তুমি নাকি ওকে একটা মেয়ের সাথে কথা বলছো বলে ওর থেকে দূরে সরতে বলো। ওটা মানতে রাজি ছিল না, আর এই জন্যই তুমি ওকে অনেক মারধর করো। তারপর সত্যিটা কিভাবে জানলে? হিমু বলা শুরু করলো। একদিন একটা মেয়ে এসে বলে, আপু ওই ছেলেটা কে তোমার? আমি বললাম ও আমার ভাই। কেন? মেয়েটি বলল, আমার ভাই একদিন আমাকে খুব বিরক্ত করছিল। তখন হাসান নামে একটা ভাই আছে না, যে তোমাদের ক্লাসে পড়ে, সে ওকে থাপ্পড় দেয়। প্লিজ আপু, তোমার ভাইকে মেয়েদের সাথে এরকম আচরণ করতে নিষেধ করো। এটা শুনে আমি অবাক হই, আর আমি ভাবতে লাগলাম, তার মানে আমি তোমার সাথে এতদিন না বুঝে অপরাধ করেছি। জানো, তোমার সাথে শেষ যেদিন দেখা হয় সেদিন এই কথাগুলো তোমাকে বলতে চেয়েছি, কিন্তু তুমি তার সুযোগ দাওনি, তার আগেই চলে গেছো। আচ্ছা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। কিন্তু আমি তো তোমার জন্য এতদিন অপেক্ষা করে যাচ্ছি। সেটা তুমি ভুলে যাও হিমু। আমি তোমাকে নিজের করতে না পারলে কাউকে পেতে দিব না। এ কথা বলে হিমু কান্না করতে করতে চলে যায়। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে জিকরার জন্য খাবার নিয়ে যাই। তারপর ওকে ওষুধ লাগিয়ে শুয়ে পড়লাম। এভাবে 10 দিন কেটে গেল। আজ অফিস থেকে এসে ভাবলাম জিকরাকে আপন করে নিব, তাই মনটা খুব খুশি। এর মধ্যেই হিমু এসে পড়ল। হাসান, আজ প্লিজ একটু আমার সাথে ঘুরবে? তোমাকে তো আপন করে পাওয়া হলো না, তাই বলছিলাম যদি বন্ধুত্ব হয়ে থাকে। আমিও সরল মনে ওর সাথে অফিস শেষে একটু ঘুরতে গেলাম। ভাবছিলাম ও হয়তো ভুল বুঝতে পেরেছে আর ওই দিন একটু কষ্ট পেয়েছে, তাই রাজি হয়ে গেলাম। ওকে নিয়ে একটা পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় ঢুকতে আম্মু কয়েকটা থাপ্পড় মেরে জিকরা মোবাইলের ফটোগুলো দেখালো। আমি তো অবাক। তখন হিমু পার্কে আমার হাত ধরে বসেছিল, সেই ছবি। ছি হাসান, তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর বাসায় না বউ আছে? আম্মু আমার কথাটা শোনো। তোর কথা আর কি শুনবো, যা বোঝার তো বুঝেছি। তোমার ছেলেকে এতদিন তুমি এটাই বুঝেছ, প্লিজ কথাগুলো শুনবে। তোর আর কি বা বলার আছে বল। এরপর আম্মুকে প্রথম থেকে আজ পর্যন্ত হিমুর সাথে ঘটে যাওয়ার সবকিছু বললাম। জিকরার কথা বলতে আম্মু বললাম, ও বাসায় চলে গেছে। আমি ওকে নিয়ে আসছি আম্মু। তুই ওকে প্রমাণ ছাড়া আনতে পারবি না। তোকে এর জন্য যথাযথ প্রমাণ নিয়ে সামনে যেতে হবে। ও অনেক কষ্ট পেয়েছে। আমি আর কিছু না বলে নিজের রুমে শুয়ে পড়লাম। বিছানাও খালি। জানি না কিভাবে ওর ভুল ভাঙাবো। যেভাবে হোক জিকরাকে খুব তাড়াতাড়ি নিজের করব। পরের দিন অফিস যাব, তখন দেখি জিকরা রেলিং ধরে দাঁড়িয়ে আমাকে দেখছে। মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। যেই ওর দিকে চোখ পড়লো, জিকরা ভেতরে চলে গেল। আমি টিফিন টাইমে হিমুর কাছে গেলাম। মোবাইলে রেকর্ডিং ভিডিওটা অন করলাম। হিমু, কাজটা ঠিক করলে? এই ছিল তোমার বন্ধু মনের আড়ালে। কেন ভুলে গেলে নাকি? তোকে ওই দিন বলছি না, আমি তোকে না পেলে অন্য কাউকে পেতে দিব না। আচ্ছা, ভালো থেকো। আর তোমার নতুন জীবনের জন্য অভিনন্দন। মানে? একটা মুচকি হাসি দিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। হাফ টাইমের জন্য ছুটি রেখেছিলাম। সোজা থানায় গিয়ে ওর নামে জিডি করে আসলাম। তারপরে আমার বাসায় না গিয়ে জিকরাতের বাসায় চলে গেলাম। দরজা না করলে শাশুড়ি দরজা খুলে দিল। তারপরে আমি সোজা জিকরার রুমে চলে গেলাম। শাশুড়ি কোনো কিছু জিজ্ঞেস করেনি। রুমে ঢুকে দেখে মেম সাহেব শুয়ে আছেন। ভয় হচ্ছে কিনা কি করে, তাই দরজাটা আস্তে করে লাগিয়ে দিয়েছি। আমি খাটে বসে ওর মাথায় হাত দিয়ে বললাম, জিকরা বাসায় চলো। জিকরা উঠে বলল, ওই লোক। আমি ওর মুখটা হাত দিয়ে বন্ধ করে বলি, চুপ, একদম চুপ। আগে দেখো, তারপর যা বলার বলবা। বিশ্বাস না করলে তুমি এরপরও বিশ্বাস না করলে আমি কখনো তোমাকে জোর করবো না। এখন ওর মুখ ধরে আছে। অতপর ভিডিওটা অন করে দেখালাম তাকে। জিকরা ওটা দেখার পর আমাকে জড়িয়ে ধরে বললাম, সরি পাগল, তোকে কখনো আর অবিশ্বাস করবো না, অনেক ভালোবাসা দিব। তাহলে ওটা দাও। কোনটা?
বুঝো না? কি? এরপর আস্তে আগলে কিছুটা জিকরা ভয় বলল, ওই এখন না জান, এসব রাতে হবে। কি? এখন একটু দাও, দেখি আমার বউ কেমন পারে। কি? আমি এখনো মুটকি? আগে থেকে অনেক কমে গেছে। আমি আবারও সেই বউটা চাই। মুটকি থাকলে তোমার ভালো লাগবে নাকি? আসলে একটু স্বাস্থ্যবান মেয়েরা অনেক কিউট হয় তো, তাই। ও আচ্ছা, তাহলে আবারও মুটকি হব। এরপর জিকরার ঠোঁট লক্ষ্য করে আগাতে লাগলো আমার দিকে। ওকে, এরপর হিমুকে পুলিশ থানায় নিয়ে গেল। আমি ওকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম।